আবারও গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত 5, আহত বেশ কয়েকজন। উপত্যকাটিতে শীতের ঝুঁকিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননেও হামলা অব্যাহত। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রস্তাবকে মস্কোপন্থী বলছে ইউরোপ। আত্মসমর্পণের খসড়া বলছেন জেলেনস্কি বাহিনী। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত পাভলোরাদ শহর। সীমান্তে যে কোনো সময় সংঘর্ষের শঙ্কা দক্ষিণ কোরিয়ার। সিওলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ পিয়ংইয়ংয়ের। উত্তেজনা কমাতে আলোচনার বিকল্প নেই মন্তব্য লি মিয়ংয়ের। ক্যারিবীয় উপকূলে মাদক বিরোধী পদক্ষেপে সন্তুষ্ট ট্রাম্প, দাবি হোয়াইট হাউসের। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। রাজনৈতিক টার্গেট মাদুরো, মন্তব্য ভাইস প্রেসিডেন্টের। এবং মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র। পরিস্থিতি স্থিতিশীল দাবি, চলমান সংঘাতে এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলছে বিভিন্ন সংগঠন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। তীব্র মানবিক সংকটের মধ্যেই 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবলুসেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে 7 অক্টোবরের তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তলব ও সেনা পদোন্নতি স্থগিত নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 342 জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NMA। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে, 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন NGO নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। শিউলি রোজা, সময় সংবাদ। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রতিক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। এর মধ্যেও রুশ ড্রোন হামলায় ইউক্রেনের পাভলোরাদে নারীসহ আহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছে ইউরোপ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোরাদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি, ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের
সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা ২৮ দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। শিউলি রোজা, সময় সংবাদ। সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের শঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। সিওলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় সোমবার এ কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ৩ স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে বলেও জানান প্রেসিডেন্ট। তাই উত্তেজনা কমাতে আলোচনায় বসা ছাড়া আর কোনো পথ নেই বলে জানান তিনি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ বহু বছরের পুরনো, তবে এবার পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। এর মধ্যে নতুন করে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া ও সামরিক স্থাপনাও নির্মাণ শুরু করেছে উত্তর কোরিয়া। এরই জেরে সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং বলেন, ৩ স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। বলেন, ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির পর এমন আগ্রাসী প্রস্তুতি আর দেখা যায়নি। G20 সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে তুরস্কগামী বিমানে সাংবাদিকদের লি আরও জানান, বর্তমানে উত্তর কোরিয়া বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। যদিও এর আগে সীমান্তে চিহ্ন নির্ধারণ ও সামরিক উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল সংঘর্ষ ঠেকানো, তবে পিয়ংইয়ং কোনো সাড়া দেয়নি। এরই মধ্যে উত্তর কোরিয়ার সেনারা অন্তত ১০ বার সীমান্ত অতিক্রম করেছে। এরপর কয়েকবার সতর্কতামূলক গুলি চালায় দক্ষিণ কোরিয়া। লি আরও বলেন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় শান্তি হবে, তবে স্থায়ী শান্তি কাঠামো গড়ে উঠলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ করাও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসব মহড়াকে দীর্ঘদিন ধরে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র ক্যারোলিন লিভিট। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ ও পদক্ষেপকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে কটাক্ষ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। রাজনৈতিক উদ্দেশ্যে মাদুরো সরকারকে লক্ষ্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ২০টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন ৮০ জনেরও বেশি। ওয়াশিংটনের দাবি, মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা। এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণায় কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত, যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।
আসন্ন নির্বাচন ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে চলমান সশস্ত্র সংঘাত এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গভীর রাজনৈতিক সংকটে মিয়ানমার। তখন থেকে দেশটি একটি দীর্ঘকালীন সশস্ত্র সংঘাত এবং অভ্যন্তরীণ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। টিপিএস বাতিলের পর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতিতে থাকা মিয়ানমার নাগরিকদের ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজ দেশে ফেরার বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস প্রোগ্রামের আওতায় প্রায় 4000 মিয়ানমারের নাগরিক স্থায়ীভাবে নিরাপত্তা ও কাজের অনুমতি পেত। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের এই পরিবেশ নেই বলে সতর্ক করেছে। দেশের বড় অংশগুলো জোট ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় দেশের বড় অঙ্গরাজ্যগুলোতে সংঘাত এখনও চলছে। এমনকি কারেন ও কারেন্নি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শাসন চলার কারণে নিয়মিত হামলা চালাচ্ছে জান্তা সেনারা। এছাড়া মাইন বিস্ফোরকে মৃত্যু এবং মানবিক সহায়তার অভাব দেশটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তে অনিয়মিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়ছে। চীনের চাপের মুখে এসব কেন্দ্রে অভিযান চালাচ্ছে জান্তা সরকার। এসব প্রতারণা কেন্দ্রগুলোতে হাজারো বিদেশি নাগরিক কাজ করছেন। দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। পাল্টা প্রতিরোধে 3 অস্ত্রধারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল খারিজ হামলায় জড়িত বলে দাবি করেছে দেশটির পুলিশ। হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। স্থানীয় সময় সোমবার সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত আধা সামরিক বাহিনীর সদর দফতরে হামলা চালায় অস্ত্রধারীরা। সদর দফতরের মূল ফটকের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় একজন। বাকিরা গুলি চালাতে চালাতে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে পাল্টা গুলি ছুড়ে এতে কয়েকজন নিহত হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পেশোয়ারের বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল খারিজ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। এদিকে নিরাপত্তা স্থাপনায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন জারদারি। বহিঃশক্তির মদতপুষ্ট ফিতনা আল খারিজ পাকিস্তানের ঐক্য ও স্থিতিশীলতাকে দুর্বল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে পেশোয়ারের নিরাপত্তা স্থাপনায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে 2023 সালে পেশোয়ারের পুলিশ লাইন্সের মসজিদে আত্মঘাতী হামলায় 84 জন নিহত হন। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূলের এক বিধায়ক। এর জেরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি ও কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে দলগুলো। পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ বেলডাঙ্গা সেই জেলারই গুরুত্বপূর্ণ এলাকা। আগামী 6 ডিসেম্বর আলোচিত বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর। আর সেই দিনটিকে সামনে রেখে বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। बाबरी मस्जिद 6 दिसंबर 2025 शनिवार
ভিত্তি স্থাপন হোক। এদিকে তৃণমূল বিধায়কের এমন ঘোষণায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেসের দাবি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। হুমায়ুন কবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপিও। উনি বারে বারে ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। আমরা চাই না যে মন্দির নিয়ে মসজিদ নিয়ে এই বাংলা মানুষের মধ্যে বিভাজন হোক। 1992 সালে 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ধ্বংস করা হয় বাবরি মসজিদ। জানিয়ে তুমুল বিতর্ক চলছে বহু বছর ধরে। নতুন করে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সুদানে যুদ্ধ থামাতে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন দেশটির সেনাপ্রধান আল বুরহান। যদিও একপাক্ষিকভাবে 3 মাসের মানবিক যুদ্ধবিরতি মেনে নিয়েছে আরএসএফ এর প্রধান হামদান দাগালো বলেন, যুদ্ধ নয়, তারা শান্তি চান। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুদ্ধের 30তম মাসে আরও গভীর হচ্ছে দুর্ভিক্ষ, গণহত্যার অভিযোগ আর মানবিক বিপর্যয়। সুদানের দারফুরের আল ফাশির দখলে নেয়ার পর পুরো পশ্চিম সুদানের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে আধা সামরিক বাহিনী আরএসএফ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বহু গণহত্যার আলামত। আন্তর্জাতিক সংস্থা ও বেঁচে ফেরাদের বর্ণনায় নির্যাতন, ধর্ষণ ও বেসামরিক হত্যার ভয়াবহতা তো আছেই। কর্ডোফোনেও সেনা আরএসএফ এর লড়াই চলছে। এমনকি বাবনুসায় দ্রুত নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আরএসএফ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই মিলে কোয়াড প্রস্তাব করেছিল 3 মাসের যুদ্ধবিরতি, তারপর রাজনৈতিক সমাধান। কিন্তু সেনাপ্রধান আল বুরহান একে সবচেয়ে খারাপ পরিকল্পনা দাবি করে বলেন, এতে সেনাবাহিনী বাতিল করে আরএসএফকে তার দখলকৃত এলাকায় রেখে দেয়া হবে। তিনি বিশেষভাবে আবুধাবিকে পক্ষপাত দুষ্ট মধ্যস্থতাকারী বলে অভিযুক্ত করেন। অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্র, অর্থ দিয়ে সহায়তা করছে দেশটি। পাল্টা সংযুক্ত আরব আমিরাত জানায়, বরাবরই শান্তির চেষ্টা চলেছে, কিন্তু বাধা তৈরি করেছেন বুরহানি। যদিও আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো মধ্যরাতে ঘোষণা দেন 3 মাসের মানবিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত আরএসএফ। এর আগের সপ্তাহে কোয়াডের পরিকল্পনায় সম্মতি দিয়েও সেনা অবস্থানে ড্রোন হামলা চালিয়েছিল আরএসএফ। তবুও দাগালো বলছেন, কোয়াড দেশগুলো সেনাবাহিনীকে রাজি করাতে কাজ করুক। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন, বারবার হামলা চালিয়েও কিভাবে আরএসএফ যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে? এদিকে জাতিসংঘ বলছে, সুদানে চলমান সহিংসতায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 1,40,00,000-এরও বেশি। সহায়তাহীন বহু অঞ্চল দুর্ভিক্ষে ঢুকে গেছে। এমনকি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়ে হাসপাতাল অচল হয়ে পড়েছে। ট্রাম্প উদ্যোগ নিলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অস্বীকৃতি শান্তি আলোচনাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলতে পারবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে কার্নি বলেন, আন্তর্জাতিক মঞ্চে ওয়াশিংটনের ভূমিকা অতি মূল্যায়ন করা উচিত নয়। সম্মেলনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রীয় শক্তি যুক্তরাষ্ট্র থেকে সরতে শুরু করেছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বের 3/4 জনসংখ্যা, 2/3 বৈশ্বিক জিডিপি এবং 3/4 বৈশ্বিক বাণিজ্য প্রতিনিধিত্ব করছে বলে উল্লেখ করেন কার্নি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার তেহরানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন, ওয়াশিংটনের বক্তব্য নয়, বরং বাস্তব পদক্ষেপই ইরানের জন্য মুখ্য। যুক্তরাষ্ট্র যদি চাপভিত্তিক কৌশলে অটল থাকে তাহলে অর্থবহ আলোচনা সম্ভব নয় বলেও জানান তিনি। বাঘের মতে, যুক্তরাষ্ট্রের আলোচনার ধরন পারস্পরিক লাভের কূটনীতির বদলে আদেশ ও চাপের উপর দাঁড়িয়ে আছে। জাপান চীন কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। মাত্র 3 দিনে জাপানমুখী প্রায় 5 লাখ বিমান টিকিট বাতিল হয়েছে, যা করোনা পরবর্তী নজিরবিহীন। পরিস্থিতিকে আরও জটিল করেছে চীনের ভ্রমণ সতর্কতা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী সানায় তাকাইচির তাইওয়ান ইস্যু নিয়ে কড়া মন্তব্যের। বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক সংকট শুধু উড়োজাহাজ চলাচল নয়, দুই দেশের সামগ্রিক সম্পর্কে সরাসরি প্রভাব ফেলতে পারে।
ফলে জাপানের পর্যটন খাতের পাশাপাশি দেশটিতে থাকা বিদেশি কর্মী ও বিদেশগামী যাত্রীরা রয়েছে উদ্বেগে। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সম্প্রতি জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে বেইজিং। তার পরপরই জাপান রুট সাময়িক স্থগিত করে সিচুয়ান স্প্রিং সহ একাধিক চীনা এয়ারলাইন্স। 15 থেকে 17 নভেম্বরের মধ্যে প্রায় 5 লাখ যাত্রীর বুকিং বাতিল হয়েছে। যদিও এটিকে ব্যবসায়িক সিদ্ধান্ত আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানগুলো, তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। জাপান যাওয়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চীনা নাগরিকরা। তাই টিকিট বাতিলের প্রভাব পড়েছে হোটেল, বিপণী বিতান, রেস্তোরাঁ ও স্থানীয় পরিবহন ব্যবসায়। গিনজা শিনজুকুর মতো জনপ্রিয় এলাকায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শেয়ার বাজারেও পতন দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের সংখ্যা দীর্ঘমেয়াদে খুচরা, হসপিটালিটি ও সেবা খাতে কোটি কোটি ইয়েন ক্ষতি হতে পারে। আকাশপথ সংকটে উদ্বেগ বেড়েছে বিদেশমুখী যাত্রীদেরও। ডিসেম্বরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীরা বেইজিং ট্রানজিট রুট বাতিল বা পরিবর্তনের ঝুঁকিতে পড়েছেন। অনেকেই খুঁজছেন বিকল্প রুট, যা বাড়তি ব্যয় ও সময় এবং ঝুঁকি তৈরি করতে পারে। চীনের ফ্লাইট বাতিলের জন্য আমরা শিক্ষার্থীরা দুশ্চিন্তায় আছি। ডিসেম্বরে আমরা অনেকেই শিক্ষার্থীরা আছি যারা চায়না সাউদার্নের টিকিট কেটেছি। শেষ মুহূর্তে যদি টিকিটগুলো বাতিল হয়ে যায় তাহলে আমরা অনেক বড় সমস্যার সম্মুখীন হব। উত্তেজনা বাড়লে কমে যেতে পারে জাপানগামী ফ্লাইট, যা যাত্রীদের বিকল্প রুটের চিন্তা করতে বাধ্য করবে। শুধু পরিবহনেই নয়, এই সংকট দুই দেশের সামগ্রিক কূটনীতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত জুলাইতে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ফ্লাইটটি বন্ধ হয়ে যাওয়াতে প্রবাসীদের এখন নির্ভর করতে হচ্ছে চায়না এয়ারলাইন্সের উপর। এদিকে চীন জাপান রাজনৈতিক টানপোড়েনের কারণে ডিসেম্বরে যদি ফ্লাইট বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে, তাহলে ডিসেম্বরে শিক্ষার্থী এবং প্রবাসীরা যারা পরিকল্পনা করেছেন দেশে যাবেন তারা বিপাকে পড়তে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনালাপের পরে কথা জানান তিনি। পাশাপাশি ট্রাম্পের সফরের পর প্রেসিডেন্ট শিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার সাক্ষাৎ হয়। সে সময় ইউক্রেন রাশিয়া ইস্যু সহ বাণিজ্য এবং তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছিল বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত, 28 জন আহত হয়েছে। এখনো চলছে উদ্ধার কার্যক্রম। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রাথমিক তদন্ত থেকে পাওয়া তথ্য বিবেচনায় পুলিশ জানায়, ব্যক্তিগত মালিকানাধীন দুটি বাসের মধ্যে একটি বেপরোয়া গতিতে ছুটছিল। ঘটনায় গভীরে পৌঁছাতে তদন্ত চলছে বলেও জানায় তারা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আগামী বছর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। রোববার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাতজিল জানান, অনলাইন হয়রানি, আর্থিক প্রতারণা ও শিশু নিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এই উদ্যোগ। তিনি বলেন, অস্ট্রেলিয়া সহ যেসব দেশ সামাজিক মাধ্যমের বয়সসীমা নির্ধারণ করেছে তাদের পদ্ধতি বিশ্লেষণ করে উপযুক্ত কাঠামো তৈরি করা হচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছর থেকে সব সামাজিক যোগাযোগ মাধ্যম মালয়েশিয়ার সিদ্ধান্ত মেনে 16 বছরের নিচে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। এতে 100টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে অঙ্গরাজ্যটির উইলোব্রুক ও জার্সি গ্রামের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হার্টস্টনের উত্তর পশ্চিমাঞ্চল। উপরে গেছে বহু গাছপালা। এর আগে অঙ্গরাজ্যটিতে টর্নেডোর সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দমকল ও জরুরি সেবা কর্মীরা আহত ও আটকে পড়া বাসিন্দাদের খুঁজতে এখন অভিযান অব্যাহত রেখেছে। ক্ষয়ক্ষতির জরিপ চালাতে মঙ্গলবার মার্কিন আবহাওয়া দপ্তরের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে অব্যাহত রয়েছে লাভার উৎগীরণ। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই প্রবাহের দৃশ্য ধারণ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ USGS। রাতের বেলা অগ্নুৎপাতের তীব্রতা দিনের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র।
আগ্নেয়গিরির দক্ষিণ বেল্ট থেকে ধারাবাহিক অতিপ্রবাহ চলছিল বলে জানায় সংস্থাটি। মাঝে মাঝে লাভা উল্কে ওঠার ঘটনাও দেখা গেছে। রাতের দিকে এই প্রবাহ দীর্ঘ সময় স্থায়ী হয়, পর্যবেক্ষকদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। কিলাউয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা 2024 সালের 23 ডিসেম্বর থেকে দফায় দফায় অগ্ন্যুৎপাত করছে। প্রায় 12,000 বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি ওব্বি আগ্নেয়গিরি। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে ছড়িয়ে পড়া ছায়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে পৌঁছে গেছে ইয়েমেন ও ওমানের আকাশ সীমা হয়ে উত্তর আরব সাগরে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘন ছায়া এখন দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপর দিয়ে সরে যাচ্ছে। এর প্রভাবে দিল্লি সহ আশেপাশের রাজ্যের আকাশ পথে সতর্কতা জারি হয়েছে। সোমবার ভারতের একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটও বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই রাজনৈতিক প্রতিপক্ষ এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোনি এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ খারিজ করে দেন এক ফেডারেল বিচারক। রায় বলা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা মার্কিন অ্যাটর্নি লিন্ডসি হেলিগেন বেআইনিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। মামলা পরিচালনার জন্য ট্রাম্প নিজেই তাকে নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এদিকে বিচার বিভাগ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। কোমি ও জেমসকে জবাবদিহি থেকে বাঁচানোর অভিযোগ তোলেন তিনি, যদিও নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন অভিযুক্তরা। এদিকে এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা লাইসেন্স পাওয়ার পরও ভিসা না মেলায় দেশটিতে যেতে পারছে না বহু বাংলাদেশি চিকিৎসক। আবুধাবির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতায় সেখানে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমার পাশাপাশি ভারত, পাকিস্তান ও মিশরের চিকিৎসকদের আধিপত্যে তারা আরও পিছিয়ে পড়ছেন। শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসক 263 জন, ফার্মাসিস্ট ও নার্স খুব কম। অনেকে বাংলাদেশি লাইসেন্স পেলেও ভিসা জটিলতায় দেশটিতে যেতে পারছেন না। রোববার সন্ধ্যায় আবুধাবি দূতাবাসের আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা চ্যালেঞ্জ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। আমাদের যে প্রস্তাবনা ছিল যে সরকার এবং এমবেসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে এখানকার যে অথরিটিস আছে, ইমিগ্রেশন অথরিটিস, তাদের সাথে কথা বলে যাতে করে এই প্রবলেমটা, ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবা 80% ভারতীয় চিকিৎসকদের হাতে, বাকি অংশে পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপিন সহ অন্য দেশের চিকিৎসকরা। তাদের মতে ভিসা জটিলতা কমলে বাংলাদেশিদের এই শূন্যস্থান অনেকটাই পূরণ করা সম্ভব। বাংলাদেশের যারা ফার্মাসিস্ট নতুন করে গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, তাদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টদের নিয়ে এখানে খুব ভালো একটা কমিউনিটি তৈরি করা সম্ভব। এইদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কম খরচে 24 ঘন্টা চিকিৎসা পরামর্শদানের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত 3 বছর যাবত আমি ইউএইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করেছি যে কিভাবে এই প্রফেশনাল গ্রুপদের সাথে এমবেসি এবং কনসুলেট একযোগে কাজ করে তাদের বিদ্যমান যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে পারে। এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে না, এটি ওনারা আলোচনা করেছে। বাংলাদেশ সরকার ও আমিরাতের বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এই নির্বাচন। গুরুত্বপূর্ণ পদ সহ অন্যান্য পদে এসেছে বেশ কিছু নতুন মুখ। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল।
রোববার ছিল আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাইয়ের নির্বাচন। 3 বছর পর পর হয় এই নির্বাচন, তাই প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে থাকেন ভোট দেওয়ার জন্য। ভোট চাইতে শেষ কয়েকটি সপ্তাহ আয়ারল্যান্ডের এক কাউন্টি থেকে আরেক কাউন্টি চষে বেরিয়েছেন প্রার্থীরা। তবে সব প্রার্থীর মাঝে সভাপতি পদে কে জয়ী হবেন সেদিকেই ছিল সবার চোখ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এছাড়াও যেখানে ভোটারদের কম বসবাস সেসব স্থানে সাব সেন্টার করা হয়। এবার 3 জন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোট শেষে শুরু হয় গণনা, গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শেষ হতে। এতে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাত্র 94 ভোটে জয় পান মোহাম্মদ মোস্তফা। তিনি পান 2022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইদ রেজা মিলন পান 1928 ভোট আর মোহাম্মদ আক্তার পান 941 ভোট। ভোট দিতে এসে ভোটাররা ছিলেন উচ্ছ্বসিত। একটা সুন্দর দেশীয় পরিবেশ, দেশের মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। এখানে খুবই সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে এখানে ভোট হচ্ছে। আমি আশা করব যারা নির্বাচিত হবেন আমাদের কমিউনিটির জন্য আপনারা আরো অনেক উন্নতি করার জন্য কাজ করবেন। প্রত্যাশা একটাই, সবাই যাতে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যায়। আয়ারল্যান্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কি গ্যাপ আছে, গ্যাপগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যাতে হচ্ছে আমাদেরকে সেই সাপোর্টটা দেয়। নির্বাচিত হলে কমিউনিটিতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানালেন নতুন সভাপতি ও সম্পাদক। আমরা সকলে মিলে আয়ারল্যান্ডে বাংলাদেশের উন্নয়নের জন্য সকলে একত্রে কাজ করব এই প্রত্যাশা করছি। আমি আশা করি আপনারা সকলে আমাদের সাহায্য করবেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নির্বাচনে তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমগ্র আয়ারল্যান্ডবাসীকে যারা আবাইয়ের সাথে সবসময় থেকেছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা নির্বাচন কাজে সহযোগিতা করছেন স্পেশালি নির্বাচন কমিশন এবং কমিশনে যারা ভলান্টিয়ার ছিলেন সকলকে ধন্যবাদ। এদিকে গলওয়ে বাংলাদেশ কমিউনিটির ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও জাল ভোটের অভিযোগ রয়েছে, যেটি প্রধান নির্বাচন কমিশন বরাবর এরই মধ্যে জানানো হয়েছে। জয়ী হয়ে সবাই বলছেন ঐক্যের কথা। এই ঐক্যের হাত ধরেই আগামী দিনের আবাই হবে এক চমকপ্রদ এক নিদর্শন এখানের বাংলাদেশিদের জন্য। এই জন্যই আগামী দিনে এই কমিটি সকলকে নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে, এটি হোক আগামীর প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আফগানিস্তানের খোস্তে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 9 শিশু সহ 10 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির খোস্ত প্রদেশের গরবুজ এলাকায় পাকিস্তানি বাহিনী হামলা চালায়। তালেবান প্রশাসনের মুখপাত্র মুজাহিদ জানিয়েছে, হামলায় স্থানীয় এক বাসিন্দার বাড়ি ধ্বংস হয়ে যায়। এতে তার পরিবারের সদস্যরা নিহত হন। মুজাহিদ আরও জানান, কুনার প্রদেশের উত্তর পূর্বে এবং পাকনিতা প্রদেশের পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত 4 জন নাগরিক আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করেছে। কলম্বিয়ার তাতাকোয়া মরুভূমিতে মিলছে 1,30,00,000 বছর আগের বিরল কচ্ছপের জীবাশ্ম, যার নাম রাখা হয়েছে দেশের বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরার নামে। শাকির এমিস কলম্বিয়া নামে ঘোষণা করা এই নতুন প্রজাতি এখন বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। অনন্য খোলস গঠনের পাশাপাশি মাথার ভেতরের কাঠামোরও মিলছে বহু নতুন তথ্য। কলম্বিয়ার হুয়েলার তাতাকোয়া মরুভূমি এলাকায় কৃষকদের হাতে প্রথম ধরা পড়ে বিরল এই কচ্ছপটির জীবাশ্ম। পরে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেন 1,30,00,000 বছর আগের এই কচ্ছপের একটি সম্পূর্ণ খোলস ও খুলি অক্ষত অবস্থায় রয়েছে। মায়োসিন যুগের জলাভূমি ঘেরা পরিবেশে বসবাস করা এই প্রজাতির গঠন ছিল বিশেষ অভিযোজনের দৃষ্টান্ত। তাতাকোয়া জাদুঘরের পরিচালক ফেলিপে ভানাগাস জানান, কচ্ছপটির খোলসে এমন একটি বিশেষ আকৃতি পাওয়া গেছে যা নানামুখী পানির স্রোতে অনায়াসে টিকে থাকতে সাহায্য করত। সিটি স্ক্যানের মাধ্যমে খুলি পরীক্ষা করে গবেষকরা এর মস্তিষ্ক ও ভেতরের কানের গঠন সম্পর্কেও পেয়েছেন নতুন তথ্য, যা একই গোষ্ঠীর কচ্ছপদের তুলনায় বেশ আলাদা।
গবেষক দলের একজন বিশ্বখ্যাত গায়িকা শাকিরা ভক্ত হয় এবং একই সঙ্গে শাকিরার আন্তর্জাতিক পরিচিতি ও শিক্ষা সহায়তায় তার অবদানের প্রতি সম্মান জানাতে এই জীবাশ্মটির নাম রাখা হয় শাকিরা মিস কলম্বিয়ানা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ক্র্যাম্পাস নাইট প্যারেড, যেখানে ভয়ঙ্কর সব দৈত্যের পোশাক পরে বাসিন্দারা বেরিয়ে পড়েন রাতের শহরে মানুষকে ভয় দেখাতে। ইউরোপের মধ্যাঞ্চলে প্রচলিত লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ক্রিসমাসের রাক্ষস ক্র্যাম্পাস। যীশুখ্রিস্টের জন্মদিনে চারদিক আলো ঝলমলে হবে, দোকান থেকে সুস্বাদু খাবারের মিষ্টি গন্ধ ভেসে আসবে, এমনটাই তো স্বাভাবিক। তবে বড়দিন উদযাপনের এই চিরাচরিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে ইউরোপের মধ্যাঞ্চলের দেশ স্লোভেনিয়া। রংচঙে জামাকাপড় আর হাল ফ্যাশনের গয়নাগাটি সরিয়ে রেখে বাসিন্দারা গায়ে চাপিয়েছে ভয়ানক সব কস্টিউম। বড়দিনের মৌসুমের সবচেয়ে ভয়ানক এই আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এসে যোগ দেন। রাক্ষস ক্র্যাম্পাসের পোশাকে ক্র্যাম্পাস নাইট প্যারেডে অংশ নেয়াদের কর্মকাণ্ড উপভোগ করেন। প্রতি বছরের মতো এবারের আয়োজনও অসাধারণ হয়েছে। দেশ বিদেশ থেকে এত মানুষ আমাদের দেখতে আসে বলেই এই ঐতিহ্য এখনো বেঁচে আছে। প্যারেডে দেখা যায় কেউ কেউ বিশাল দৈত্যের পোশাক পরে রাস্তায় দৌড়াদৌড়ি করে মানুষকে ভয় দেখাচ্ছেন, আবার কেউ হাতে চেইনসো নিয়ে ছুটে যাচ্ছেন লাইনে দাঁড়ানো দর্শকদের দিকে। বড় বড় শিংওয়ালা কিছু রাক্ষসের গায়ে আবার শিকলও পরানো দেখা যায়। স্থানীয়দের অনেকে এই উৎসবটিকে দামি শখ বলে উল্লেখ করেন। এই পশমগুলোর দাম প্রায় 800 ইউরো এবং মুখোশ প্রায় 1100 ইউরো। তাই মন মতো একটি পোশাকের জন্য আপনাকে প্রায় 3000 ইউরোর মতো খরচ করতে হবে। ইউরোপের মধ্যাঞ্চলে প্রচলিত লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ ক্রিসমাসের রাক্ষস ক্র্যাম্পাস, যিনি দুষ্ট বাচ্চাদের শাস্তি দেন। তারই বিপরীতে রয়েছেন সেন্ট নিকোলাস নামের চরিত্র, যিনি ভালো বাচ্চাদের উপহার দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও গাজা ইসরায়েলি বর্বরতা, নিহত 5, আহত বেশ কয়েকজন। উপত্যকাটিতে শীতের ঝুঁকিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননেও হামলা অব্যাহত। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রস্তাবকে মস্কোপন্থী বলছে ইউরোপ। আত্মসমর্পণের খসড়া বলছে জেলেনস্কি বাহিনী। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত পাভলোরাদ শহর। এবং সীমান্তে যে কোনো সময় সংঘর্ষের শঙ্কা দক্ষিণ কোরিয়ার। সিওলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ পিয়ংইয়ংয়ের। উত্তেজনা কমাতে আলোচনার বিকল্প নেই, মন্তব্য লি মিয়ংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।